প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম। তোমরা কেমন আছো? আমি আশা করি তোমরা ভালো আছো। তোমরা নিশ্চয় অবগত আছো, করোনা ভাইরাসের কারণে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রয়েছে। এই জন্য আমি তোমাদের আজকে অনলাইনে পাঠদান করব নবম ও দশম শ্রেণীর রসায়ন বিজ্ঞান বইয়ের চতুর্থ অধ্যায়ের পর্যায় সারণী। শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমরা এই পর্যায় সারণী একটা গুরুত্বপূর্ণ একটা অংশ রসায়নের, সেটা নিয়ে আলোচনা নিয়ে আসবো। তো এই পর্যায় সারণীতে আমাদের যে 118টি মৌল আবিষ্কার হয়েছে, কাজে এই 118টি মৌলগুলো আমাদের এই পৃথিবীতে বিভিন্ন জায়গাতে আবিষ্কার হয়েছে। এখন এই মৌলগুলো যদি পৃথিবীর বিভিন্ন জায়গাতে আনাচে কানাচে থেকে যায়, তাহলে মৌলগুলো সম্বন্ধে সঠিক তথ্য অর্জন করা কিন্তু কঠিন। এই জন্য আইইউপ্যাক বলল যে আইইউপ্যাক হলো কেমিস্ট্রি নিয়ে যারা গবেষণা করে, দেখভাল করে, তারা বলল তোমরা কে আসো যে এই মৌলগুলোকে পৃথিবীর বিভিন্ন আনাচে কানাচে না রেখে একটি জায়গায় রাখতে পারবে। তো তোমরা সবাই কে করতে পারবে? আসলে এই জিনিসটা আজকের প্রচেষ্টা নয়, বিজ্ঞানীদের অনেক আগের অনেক প্রচেষ্টা বিনিময়ে আজকে আমরা এই পর্যায় সারণী পেয়েছি। তাহলে তারা যখন বলা হলো, তখন বিজ্ঞানীরা তাদের ক্ষমতা অনুযায়ী তারা কী করলো, এই পর্যায় সারণীর সম্বন্ধে অর্থাৎ মৌলগুলোকে এক জায়গায় রাখার কী করলেন, চেষ্টা করলেন। তো আজকে আমাদের আলোচনার যে বিষয়টা আসবে সেটা হলো কি, মৌলসমূহকে যে বিভিন্ন পর্যায়ে বা বিভিন্ন গ্রুপে রেখে যে একটা পর্যায় সারণী তৈরি করার সময় বিভিন্ন বিজ্ঞানীরা যে সূত্রগুলো আবিষ্কার করেছিলেন, সেই সূত্রগুলো নিয়ে আজকে আমাদের আলোচনার বিষয় হবে। তাহলে আজকে আমাদের আলোচনার যে বিষয় সেটা হলো কি, বিভিন্ন পর্যায় সূত্র। তোরা খাতায় একটু লিখে নাও, বিভিন্ন বিভিন্ন পর্যায় সূত্র। বিভিন্ন পর্যায় সূত্র, এটা আছে আমাদের আলোচনার বিষয়। তো শিক্ষার্থী বন্ধুরা, তাহলে আমরা এখানে যে জিনিস দেখতে চাচ্ছি যে প্রথম কোন বিজ্ঞানী এটা নিয়ে আলোচনা করেছিল, তারা আমরা যদি চলে আসি, প্রথমেই হলো কি 1789 সালে। কত সালে? 1789 সালে ল্যাভয়েসিয়ে সর্বপ্রথম পর্যায় সারণী নিয়ে কী করলেন, কাজ শুরু করে দিলেন 1789 সালে। ল্যাভয়েসিয়ে একজন ফরাসি বিজ্ঞানী। তিনি একজন কি ফরাসি বিজ্ঞানী। তিনি মৌলসমূহকে দুইটি ভাগে ভাগ করেছিলেন, ধাতু এবং কি অধাতু। তিনি মৌলসমূহকে দুটো ভাগে ভাগ করেছিলেন, কি ধাতু এবং কি অধাতু। অর্থাৎ তার সময়কাল থেকে মৌলগুলোকে ভাগ করার একটা প্রয়াস কিন্তু শুরু হয়ে যায়। এই ল্যাভয়েসিয়ের আমল থেকে তিনি মাত্র 33টি মৌল নিয়ে কাজ করেছিলেন। 33টি মৌল নিয়ে কাজ করেছিলেন। তাহলে আমরা দেখলাম কি যে 1789 সালে ল্যাভয়েসিয়ে যখন আইইউপ্যাক যখন বলে দিল কে তোমরা আসো মৌলগুলোকে সাজাতে পারবে, তার মধ্যে প্রথম যে বিজ্ঞানী সেটা হলো কি 1789 সালে ল্যাভয়েসিয়ে সব মৌলগুলো নিয়ে কাজ করার চেষ্টা করলেন। ল্যাভয়েসিয়ে একজন ফরাসি বিজ্ঞানী, তিনি ধাতু অধাতু এই দুইটি ভাগে মৌলগুলোকে ভাগ করেছিলেন এবং তিনি মাত্র 33টি মৌলের কাজ করতে পেরেছিলেন। অর্থাৎ কি এরপরে তিনি আর কিন্তু সামনের দিকে যেতে পারেননি। এই জন্য তার কথাগুলো ইতিহাসের মধ্যে এসেছে, কিন্তু তার পর্যায় সারণীতে তার নামগন্ধটা চলে এসেছে, কিন্তু আর যে কাজ করতে পারেনি, এই জন্য তাকে পর্যায় সারণী উদ্ভাবকের জনক হিসেবে চিহ্নিত করা যায় না। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এরপরে আমরা যে কাজটা নিয়ে আসবো, যেটা আমাদের আলোচনার যে বিষয় সেটা হলো বিভিন্ন পর্যায় সূত্র।
এরপরে আমরা 1700, দেখো তোমরা সবাই, এরপরে 1729 সালে, সরি 1829 সালে, 1829 সালে ডোবে রাইনার 1829 সালে কি ডোবে রাইনার ত্রয়ী সূত্রটি কি করেন, আবিষ্কার করেন। ত্রয়ী সূত্রটি আবিষ্কার করেন। এই ডোবে রাইনার একজন জার্মান বিজ্ঞানী। তিনি একজন, খাতাটি লিখে রাখো তোমরা, তিনি একজন, এমসিকিউ আসতে পারে, তিনি একজন জার্মান বিজ্ঞানী। তিনি একজন কি জার্মান বিজ্ঞানী। তো ডোবে রাইনার ত্রয়ী সূত্র আবিষ্কার করলো। তাহলে ত্রয়ী সূত্রটা কি আমরা একটু দেখব, যে পর্যায় সারণীতে একই ধর্ম প্রদর্শন করে বা এরকম মৌলগুলোকে, তিনটে মৌলকে তাদের পারমাণবিক ভরের ভিত্তিতে কি করলেন, সাজালেন। তাহলে তিনটে মৌলকে তাদের পারমাণবিক ভরের ভিত্তিতে সাজিয়ে তিনি দেখেছিলেন যে প্রথম এবং তৃতীয় মৌলের পারমাণবিক ভরের গড় দ্বিতীয় মৌলের পারমাণবিক ভরের যোগ, প্রথম ও তৃতীয় মৌলের পারমাণবিক ভরের যোগফলের গড় দ্বিতীয় মৌলের পারমাণবিক ভরের অর্ধেক বা সমান বা কাছাকাছি। তাহলে পারমাণবিক ভরের ভিত্তিতে মৌলসমূহকে, যে তাদের যে পর্যায়ক্রমিক মৌলগুলো আছে পারমাণবিক ভরের ভিত্তিতে সাজিয়ে প্রথম ও তৃতীয় মৌলের, তাহলে আমরা এখানে একটা উদাহরণ যদি নিয়ে আসতে পারি, যেমন ধর আমি যদি বলি একই গ্রুপের একটা মৌল, যেমন লি না কে, এই তিনটা মৌলকে যদি পারমাণবিক ভরের ভিত্তিতে সাজাই, তাহলে আমরা জানি লিথিয়ামের পারমাণবিক ভর কত হলো 7, সোডিয়ামের প্রাথমিক পারমাণবিক ভর হলো কত 23, পটাশিয়ামের পারমাণবিক ভর কত হলো 39। তাহলে আমরা যদি বলি এটা হলো প্রথম মৌল, এটা হলো দ্বিতীয় মৌল, এটা হলো কি তৃতীয় মৌল, তাহলে এখানে বলা হয়েছে কি যে পারমাণবিক ভরের ভিত্তিতে সাজালে, অর্থাৎ কি এর পারমাণবিক ভর কত 7, এর পারমাণবিক ভর কত হলো 23, এর পারমাণবিক ভর কত হলো 39। তাহলে একই ধর্ম প্রদর্শন করে এরকম তিনটি মৌলকে তাদের পারমাণবিক ভরের ভিত্তিতে সাজালে প্রথম ও তৃতীয় মৌলের পারমাণবিক ভরের যোগফল দ্বিতীয় মৌলের পারমাণবিক ভরের সমান বা কাছাকাছি। তার সূত্রটা আমরা একটু লিখি। তাহলে আমরা এখানে লিখতে পারি একই ধর্ম, লিখছো, তাহলে একই ধর্ম প্রদর্শন করে এমন তিনটি মৌলকে তাদের পারমাণবিক ভরের ভিত্তিতে সাজালে এই যে প্রথম ও তৃতীয় মৌলের, তাহলে প্রথম ও তৃতীয় মৌলের পারমাণবিক ভরের যোগফলের প্রথম ও তৃতীয় মৌলের পারমাণবিক ভরের যোগফলের গড় অপর তৃতীয় মৌলের
আমরা একটু উপরে চলে যাই, এখানে চলে যাই। অপর তৃতীয় মৌলের হয়তো অপর তৃতীয় মৌলের পারমাণবিক পারমাণবিক ভরের অর্ধেক বা সমান বা কাছাকাছি। শিক্ষিত বন্ধুরা, তাহলে আমরা এই সূত্রটা দেখি যে একই ধর্ম প্রদর্শন করে এমন তিনটি মৌলকে তাদের পারমাণবিক ভরের ভিত্তিতে সাজালে প্রথম ও তৃতীয় মৌলের পারমাণবিক ভরের যোগফলের কিন্তু গড় অপর তৃতীয় মৌলের পারমাণবিক ভরের অর্ধেক বা সমান বা কাছাকাছি। তাহলে আমরা এখানে যে তিনটা মৌল আমরা লিখে রেখেছি, দেখি আমরা যে লি না কে তারা একই ধর্ম প্রদর্শন করে, একই গ্রুপে তারা অবস্থান করছে। এই তিনটা মৌলকে আমরা যদি সাজাই, তাহলে দেখো প্রথম ও তৃতীয় মৌল, প্রথম মৌল কত হলো 7 আর কত হলো 39। তাহলে আমরা যোগ করি 7 আর কত হলো 39, কত হবে এখানে 46। তাহলে এদের গড় কত হবে, দ্বিতীয় ভাগ করলে কত হবে এখানে 23, তাই কি না? তাহলে আমাদের যে সূত্রটা বলা হয়েছে কি পারমাণবিক ভরের যোগফলের গড়, যোগফলের গড় কত হলো এখানে 23। অপর তৃতীয় মৌলের পারমাণবিক ভরের অর্ধেক বা সমান বা কাছাকাছি। দেখো অপর সরি এখানে অপর তৃতীয় না, অপর কি দ্বিতীয়, আমি দুঃখিত। অপর দ্বিতীয় মৌলের পারমাণবিক ভরের অর্ধেক বা সমান বা কাছাকাছি। তাহলে দ্বিতীয় মৌল কোনটা, সোডিয়ামের এখন 23, এটা হলো কত হলো 23। তাহলে আমরা যে সূত্রটা দেখলাম সেখানে সেই জিনিসটা আসলো কি যে একই ধর্ম প্রদর্শন করে এবং তিনটি মৌলকে তাদের পারমাণবিক ভরের ভিত্তিতে সাজালে প্রথম ও তৃতীয় মৌলের পারমাণবিক ভরের যোগফলের গড় অপর দ্বিতীয় মৌলের পারমাণবিক ভরের যোগফলের অর্ধেক বা সমান বা কাছাকাছি। এটা হলো কি ডোবেরাইনারের ত্রয়ী সূত্র। তো এরপরে কিন্তু তিনি সর্বপ্রথম ওই শত্রু গ্রুপে ক্লোরিন ব্রোমিন ইত্যাদি মৌলে কাজ করেছিলেন। এরপরে তিনি আর বেশি দূর যেতে পারেননি, তারপর মিল হয়নি, এই জন্য তার নামকরণগুলো পদ্মশ্রেণীতে এসেছে বটে, কিন্তু তাকে জনক হিসেবে স্বীকৃতি দেওয়া হয়নি। এরপরে আমাদের যে আলোচনাটা আসবে সেটা হলো কি অষ্টক সূত্র। তাহলে এবার আসলো কি অষ্টক সূত্র আবিষ্কার করলেন কি জন নিউল্যান্ড 1864 সালে। কত সালে? 1864 সালে জন নিউল্যান্ড এটি আবিষ্কার করেন। আবিষ্কার করেন জন নিউল্যান্ড একজন ইংরেজ বিজ্ঞানী। একজন ইংরেজ বিজ্ঞানী। তাহলে আমরা অষ্টক তত্ত্ব আলোচনার ক্ষেত্রে যে সূত্রটা বলা হয়েছে কি অষ্টক তত্ত্ব সূত্রটা একটু জটিল অবশ্য, তোমাদের ভালো করে বুঝে নিতে হবে যে একই ধর্ম প্রদর্শন করে। তাহলে আমরা অষ্টক সূত্রটা লিখছি যে একই ধর্ম প্রদর্শন করে, দেখো তোমরা সবাই, একই ধর্ম প্রদর্শন করে এইসব মৌলকে তাদের পর্যায় সারণীতে একই ধর্ম প্রদর্শন করে এমন মৌলসমূহকে আমরা লিখতে পারি, এমন মৌলসমূহকে তাদের পারমাণবিক ভরের ভিত্তিতে পরপর
সাজালে সাজালে যে কোনো একটি সাজালে দেখো যে কোনো একটি মৌলের যে কোনো একটি মৌলের ধর্ম অপর অষ্টম মৌলের সাথে অষ্টম মৌলের ধর্মের সাথে মিলে যায়, তাহলে আমরা এখানে যে জিনিসটা আলোচনা নিয়ে আসলাম যে অষ্টক তত্ত্ব যে এই ইংরেজি বিজ্ঞানে আছে, একই ধর্ম প্রদর্শন করে এমন মৌলসমূহকে তাদের পারমাণবিক ভরের ভিত্তিতে পরপর সাজালে যে কোনো একটি মৌলের ধর্ম অপর মৌলের ধর্মের সাথে কি হয়, মিলে যায়। এটাকে বলা হবে কি নিউল্যান্ডের অষ্টক তত্ত্ব। তাহলে আমরা যে পরপর প্রতি অষ্টম মৌলটা কিভাবে হয় আমরা একটু এক্সাম্পল দিই, তাহলে আমাদের বুঝতে হবে। এটা বই আমাদের এক্সাম্পল কিন্তু দেওয়া নেই যে প্রতি অষ্টম মৌলের মিল খুঁজে পাওয়া, এটা শিক্ষার্থীরা কিন্তু খুঁজে পায় না। তাহলে আমি বলেছি যে একই ধর্ম প্রদর্শন করে এমন মৌলকে তাতে পারমাণবিক ভরের ভিত্তিতে সাজালে, তো আমরা এইভাবে সাজাই 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 ... অর্থাৎ কি আমরা যে কথাটা বলেছি একই ধর্ম প্রদর্শন করে, অর্থাৎ কি এরকম মৌলগুলোকে তাদের পারমাণবিক ভরের ভিত্তিতে কি করলে সাজালে প্রতি যে কোনো একটা মৌলের ভর, আমরা যদি বলি এই 3 নম্বর মৌলের যে কোনো একটা মৌলের ধর্ম অপর অষ্টম মৌল, তাহলে গুণ এখান থেকে 1 2 3 4 5 6 7 8, অর্থাৎ 10-এর সাথে কি হবে, মিলে যাবে। যদি আমরা একের সাথে চিন্তা ভাবনা করি, একের সাথে কার অষ্টম মৌলের সাথে কি হলো, মিলে গেল। আমরা যদি এবার 6-এর সাথে চিন্তা ভাবনা করি, তাহলে 6, তাহলে 1 2 3 4 5 6 7 8 13, এইভাবে 6 7 13 একটা কি পাওয়া গেলো, মিল খুঁজে পাওয়া গেলো। তাহলে এই যে এখানে বলা হলো কি প্রতি যে কোনো একটি মৌলের ধর্ম, যে কোনো একটা মৌলের ধর্ম 2-এর হতে পারে, 2-এর সাথে তাহলে কার 9-এর মিলবে, 3-এর সাথে যেমন 10-এর মিলল, 6-এর সাথে যেমন 13 মিলল, এভাবে প্রতিটা মৌলের ধর্মের সাথে কি হবে, অপর অষ্টম মৌলের বলে প্রতি অষ্টম মৌলের সাথে মিল খুঁজে পাওয়া, এটাকে বলা হচ্ছে। এটাই হলো কি তোমার নিউল্যান্ডের অষ্টক তত্ত্ব। তো বই কিন্তু আমাদের এই উদাহরণগুলো দেওয়া নেই, তোমরা একটু ভালো করে বুঝে নেবে যে প্রতি অষ্টম মৌলের সাথে মিল খুঁজে পাওয়া, এইটাই হলো সিস্টেম। 1-এর সাথে 8, এটা হলো অষ্টম মৌল। 2-এর সাথে কত 9, গুণে দেখো 1 2 3 4 5 6 7 8, অষ্টম মৌল। এবং প্রত্যেকটা অষ্টম মৌলের সাথে কি পাওয়া যায়, মিল খুঁজে পাওয়া যায়। এরপরে কিন্তু তিনি আর বেশি দূর যেতে পারেননি, মিল খুঁজে আর সেরকম পাওয়া যায়নি, কারণ তার জিনিসটা আর ইতিহাসে এসছে ভাবে, কিন্তু পরবর্তীতে এটা তাকে জনক হিসেবে উদ্ভাবন করা হয়নি। যেহেতু আইপ্যাক বলেছিল, সে কাজগুলো করার চেষ্টা করেছিল। এরপরে 1800, এরপরে পর্যায় সূত্র, এরপরে কি পর্যায় সূত্রটা আবিষ্কার করলো কে, 1869 সালে। 1869 সালে দিমিত্রি মেন্ডেলিভ পর্যায় সূত্রটি কি করেন, পর্যায় সূত্রটি আবিষ্কার করেন। দিমিত্রি মেন্ডেলিভ পর্যায় সূত্রটি আবিষ্কার করেন। তিনি একজন রুশ, মানে রাশিয়ান, অর্থাৎ তখন সোভিয়েত ইউনিয়ন একটা ছিল আর কি, এখন যেটা আমরা বলছি রুশ ফেডারেশন। তিনি একজন রুশ বিজ্ঞানী। তাহলে তিনি যে পর্যায় সূত্রটা আবিষ্কার করলেন, তো পর্যায় সূত্রটা আমরা কি
আবিষ্কার করলো কত সালে? 1889 সালে মেন্ডেলিভ আর আবিষ্কার করেন, এবং তিনি একজন রুশ বিজ্ঞানী। তার সূত্রটিকে আমরা খাতে একটু লিখলাম, এটা মিশিয়ে দিলাম। সূত্রটি লিখি, মৌলসমূহের কিন্তু পদের সামনে তো আমাদের দুটো জিনিস সবসময় খেয়াল করবে তোমরা সবাই, ভৌত আর কি রাসায়নিক ধর্মাবলী, এই দুই জিনিসটা সবসময় খেয়াল করবা। তাহলে পদের সামনে আরেকটা জিনিস মনে রাখবো আমরা, যে 1869 সালে এবং মেন্ডেলিভ, এবং 1870 সালে লুথার মেয়ার এবং জার্মান বিজ্ঞানী, তিনি কিন্তু এই পর্যায় সারণীর আবিষ্কার করেছিলেন, কিন্তু সে 1 বছর পরে, যার কারণে তাকে উদ্ভাবকের জনক হিসেবে চিহ্নিত করা হয় না। এই পর্যায় সারণীর জনক হিসেবে মেন্ডেলিভকে কি করা হয়? সূচিত করা হয়। তাহলে আমরা এই পর্যায় সূত্রটা লিখবো যে মৌলসমূহের, তাহলে আমরা কি লিখবো এখানে? মৌলসমূহের ভৌত ও রাসায়নিক ধর্মাবলী, মৌলসমূহের ভৌত ও রাসায়নিক ধর্মাবলী তাদের পারমাণবিক ভর বৃদ্ধির সাথে সাথে পর্যায়ক্রমে আবর্তিত হয়। কারণ তাহলে পর্যায়ক্রমে মৌলসমূহের ভৌত ও রাসায়নিক ধর্মাবলী, মৌলসমূহ মানে 118টা মৌল যেটা আছে ধর্মাবলী, তাদের পারমাণবিক কি হবে? এখানে ভর ছুটে গেছে, এটাতে উল্লেখ করতে হবে। পারমাণবিক ভর বৃদ্ধির সাথে সাথে পর্যায়ক্রমে আবর্তিত হয়। তখনও কিন্তু পারমাণবিক সংখ্যা আবিষ্কার হয়নি। তো 1913 সালে হেনরি মোসলে পারমাণবিক সংখ্যা আবিষ্কার করেন। কি আবিষ্কার করলো? পারমাণবিক সংখ্যা আবিষ্কার করেন। তাহলে পর্যায় সারণীতে যে পারমাণবিক ভর বলাই মৌল পর্যায় সারণীতে একটু গরমিল দেখা যায়, কারণ তখনও পারমাণবিক সংখ্যা আবিষ্কার হয়নি। 1913 সালে হেনরি মোসলে যখন পারমাণবিক সংখ্যা আবিষ্কার করেন, তখন তিনি তাদের পারমাণবিক সংখ্যা অনুযায়ী মৌলসমূহকে পর্যায় সারণীতে সাজার জন্য কি করেন? প্রস্তাব করেন। যখন এই পারমাণবিক সংখ্যা অনুযায়ী মৌলসমূহকে পর্যায় সারণীতে সাজানো হয়, তখন পর্যায় সারণীতে যে ত্রুটিগুলো ছিল, সে ত্রুটিগুলো সংশোধন হয়েছে, বিশেষ করে পটাশিয়াম আর আর্গনের ক্ষেত্রে। তখন কিন্তু সমস্যাগুলো হয় না, তার মধ্যে পর্যায় সূত্রটা কি হয়ে যায়? সংশোধন হয়ে যায়। তাহলে আমরা লিখতে পারি কি? সংশোধিত পর্যায় সূত্র। তাহলে আমরা লিখতে পারি কি? সংশোধিত পর্যায় সূত্র। সংশোধিত পর্যায় সূত্র কি? তাহলে আমরা পর্যায় সূত্রটা এটাই থাকবে, শুধু আমরা লিখবো মৌলসমূহের ভৌত ও রাসায়নিক ধর্মাবলী তাদের পারমাণবিক ভর বলেছি। তাহলে আমরা এখানে শুধু কি লিখবো? পারমাণবিক কি সংখ্যা, পারমাণবিক সংখ্যা বৃদ্ধির সাথে সাথে পর্যায়ক্রমে কি হবে? আবর্তিত হবে। তাহলে শুধু একটা কথা চেঞ্জ, এখানে পারমাণবিক ভর বলেছিলাম, পারমাণবিক সংখ্যা, এটা হলো মেন্ডেলিভের সংশোধিত পর্যায় সূত্র। তবে হ্যাঁ, বিজ্ঞানীরা অনেকে বলেন যদি তখন পারমাণবিক সংখ্যা আবিষ্কার থাকতো, তাহলে তিনি কিন্তু পারমাণবিক ভরের কথা হয়তো বলতেন না, পারমাণবিক সংখ্যার কথা হয়তো বলতেন। যা হোক, দীর্ঘ অনেকদিন পর পর্যায় সূত্রটা সংশোধন হয়ে গেল। তাহলে আমাদের এখানে সূত্র দুইটা, যদি বলা হয় মেন্ডেলিভের পর্যায় সূত্রটি লিখো, তখন আমরা লিখবো পারমাণবিক ভর বৃদ্ধির সাথে সাথে। আর যদি বলে মেন্ডেলিভের সংশোধিত পর্যায় সূত্রটি লিখো, তখন বলবো পারমাণবিক সংখ্যা বৃদ্ধির সাথে সাথে। এই কথাটা আমরা উল্লেখ করতে হবে। তিনি 67টি মৌলের কাজ করেছিলেন, 67টি মৌলের কাজ করেছিলেন।
67 মৌললে কাজ করেছিলেন অনাবিষ্কৃত, তখন চারটি মৌল কি হয়নি, আবিষ্কার হয়নি, অনাবিষ্কৃত। তাহলে তাহলে চারটা আবিষ্কার হয়নি, তাহলে কয়টা মৌল ছিল, 63টি, কিন্তু কাজ করেছিলেন কয়টা তিনি, 67টি। অর্থাৎ কি, যে আবিষ্কৃত মৌল 63টি, অনাবিষ্কৃত মৌল হলো 4টি, যে মোট 67 মৌলে কাজ করেছিলেন। কারণ পরবর্তীতে এই 4টা মৌলের তিনি যে ভবিষ্যৎবাণী করেছিলেন, এই 4টা মৌলে কিন্তু আবিষ্কার হয়েছিল। শিক্ষার্থী বন্ধুরা, আমাদের পর্যায় সারণীতে আমাদের এই যে পর্যায় সূত্রগুলো, এইগুলো পটভূমির মধ্যে চলে আসে। পর্যায় সারণীর পর্যায় সূত্রের এই সূত্রগুলো আমরা যদি না জানি, তাহলে আমাদের পরবর্তী যে কাজগুলো আছে আমরা করতে পারবো না। আমাদেরকে পরবর্তীতে আমরা পর্যায় সারণীর আমরা একটা ছবি অঙ্কন করব, তাদের বৈশিষ্ট্য, পর্যায় কোনগুলো, গ্রুপ কোনগুলো ইত্যাদি নিয়ে আমরা আলোচনায় চলে আসব। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তাহলে আজকে আমরা যে আলোচনা করলাম, সে আলোচনার মধ্য থেকে আমরা যে বিভিন্ন সূত্রগুলো আলোচনা করলাম, তোমরা সবাই নিশ্চয় অবগত আছো। তো একটু দেখি তোমাদের মধ্যে প্রথম পর্যায় সূত্র নিয়ে কে কাজ করেছিল, কে বলতে পারবে? হ্যাঁ, তুমি বলো। লাভ হয়েছে, উত্তর সঠিক হয়েছে। অষ্টক তত্ত্বটা, অষ্টক সূত্র যেটা, কে আবিষ্কার করলো? হ্যাঁ, তুমি বলো। জন নিউটন। হ্যাঁ, উত্তর সঠিক হয়েছে। এবার একজন বলো যে পর্যায় সূত্রটি আবিষ্কার করেন কোন বিজ্ঞানী? মেন্ডেলিভ। উত্তর সঠিক হয়েছে। শিক্ষার্থী বন্ধুরা, এরপরে আমরা আমাদের যে আলোচনা আসবে, সে আলোচনাগুলো আমরা নিয়ে আসবো কি, পর্যায় সারণীর যে মানে ছকটা আমরা এখানে অঙ্কন করার চেষ্টা করব, এবং সেখান থেকে তাদের কোনটা পর্যায় কোনটা গ্রুপ আমরা জানার কি করবো, চেষ্টা করব। তোমরা সবাই ভালো থেকো। যেহেতু করোনা ভাইরাসের কারণে তোমরা বুঝতে পারছো, করোনা ভাইরাস চারিদিকে ছড়িয়ে গেছে, আমাদের বাংলাদেশে ছড়িয়ে গেছে। তোমরা সবাই একটু সচেতন থাকবে এবং মাস্ক পরবে। মাস্ক ছাড়া বাইরে বের হবই না, মাস্ক পরতে হবে। এমনকি কোনো সময় ডবল মাস্ক পরারও কথা বলা হচ্ছে। আর বাড়িতে প্রবেশ করলে অবশ্যই আমরা সাবান পানি দিয়ে হাত মুখ ধুয়ে খাবার গ্রহণ করব। আর আমরা শিক্ষার্থী আমরা যারা আছে, আমরা মাদককে না বলবো, আমরা মাদক সেবনকারীকে আমরা ভালো পথে ফিরিয়ে আনার চেষ্টা করব। আমরা এই ব্যাপারে সরকারের যে প্রচেষ্টা, তাকে আমরা সহযোগিতা করব। তোমরা সবাই ভালো থাকো, তোমাদের সকলের সুস্বাস্থ্য কামনা করে আমি আজকের ক্লাস শেষ করছি। আসসালামু আলাইকুম।